মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটারের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ৫৫৬ জনের বিরুদ্ধে মামলা। রাজধানীতে সক্রিয় অপেশাদার ছিনতাইকারীও। ৩ বছরে ছিনতাই বেড়েছে প্রায় দ্বিগুণ, বলছে পুলিশের তথ্য। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সচিবালয়ের কাছে বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মার্চে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি ও শেষ দিকে তাপপ্রবাহের শঙ্কা, দেরিতে বর্ষা শুরুর পূর্বাভাস আবহাওয়া অফিসের। সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। অসৎ উদ্দেশ্য ও মিথ্যা তথ্য দিয়ে যারা দ্বৈত ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে মামলা হয়েছে ৫৫৬ জনের বিরুদ্ধে। আরও ২০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলছেন, ইসির কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া দ্বৈত ভোটার হওয়া কঠিন, তাই জড়িতদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে। করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর সামনে আসে তার ২টি জাতীয় পরিচয়পত্র থাকা তথ্য। এতে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন। ইসি বলছে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার চেষ্টা করেছেন। এনআইডি বিভাগ বলছে দেশে এখন দ্বৈত ভোটার ১০৫৭ জন। এর মধ্যে মামলা হয়েছে ৫৫৬ জনের বিরুদ্ধে। ২০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর বাইরে ভুল তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়েছেন আরও ৫৫৭ জন। এখন অনেকটা আধুনিক হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, আইরিশ হয়েছে। তখন আমাদের ছিল না, প্রথম দিকে কিছু ছিল, টেকনিক্যাল সমস্যা ছিল, সে কারণে আমাদের কিছু লোক দ্বৈত ভোটারের রোধ করতে পারেনি। আর মানুষ আইন অনুযায়ী একাধিক জাতীয় পরিচয়পত্র নিলে ১ বছরের জেল বা ২০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে। তাদের কাছে তারা ইনোসেন্টলি করেছেন বা ইন্টেনশনালি করেছেন, এই দুটোর যে কোনোটা হতে পারে। ইন্টেনশনালি হলে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব, যাতে করে তারা আইনের মধ্যে চলে আসে। জাতীয় পরিচয়পত্র পেতে আঙ্গুলের ছাপ আইরিশ দেওয়া সহ পার পেতে হয় ৭টি ধাপ। দেশে সব ভোটারের আঙ্গুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য রয়েছে নির্বাচন কমিশনের সার্ভারে। কেউ দ্বিতীয়বার এনআইডি নিতে চাইলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়ার কথা। তারপরও দ্বৈত ভোটার হওয়া বন্ধ করা যাচ্ছে না। সমস্ত আঙ্গুলের ছাপ পরীক্ষা করে একজনকে ভোটার করা হয়, কাজেই দ্বৈত ভোটার হওয়ার স্বাভাবিক অবস্থায় কোনো সুযোগ নেই। কমিশনের যারা এর সাথে জড়িত তাদের কেউ যদি অসৎ হয়, সেই ক্ষেত্রে হয়তো এইভাবে গোপনে করে নিয়ে দুইটা ঢুকিয়ে দেওয়া যায়। কেউ ধরা পড়ে যে অন্যায়ভাবে সহযোগিতা করেছে অথবা লাভবান হওয়ার জন্য করেছে, সেক্ষেত্রে অতি অবশ্যই চরম ব্যবস্থা নেওয়া উচিত। এনআইডি জালিয়াতিতে জড়িত থাকার দায়ে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৩৯ জনকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু পেশাদার নয়, রাজধানীতে সক্রিয় অপেশাদার ছিনতাইকারীও। পেশাদার কাজের ফাঁকে ছিনতাই করছে তারা। পুলিশের তথ্য বলছে, গত ৩ বছরে ঢাকায় ছিনতাই বেড়েছে প্রায় দ্বিগুণ। ৪ ফেব্রুয়ারি উত্তরা ৪ নম্বর সেক্টর, গাড়ি থেকে ব্যাগ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক ছিনতাইকারী। পুলিশ বলছে অভিযুক্ত সুমন পেশাদার নয়, এক চলচ্চিত্র তারকার গাড়ি চালানোর ফাঁকে করেন ছিনতাই। বাস, রিক্সা বা প্রাইভেট কার থেকে ব্যাগ বা মোবাইল সেট ছিনতাই নতুন ঘটনা নয়। তবে এ ঘটনার শিকার হচ্ছেন যারা, তাদের মনে থেকে যাচ্ছে বিরূপ প্রভাব। আম্মু আমাকে বললে কি, দিয়া তুমি কি দেখো না গাড়িটা আসতেছে। পরে আমি যখন এমন হলাম, তখন আমি না তাকা মনে হলো কি আমি সিনেমা দেখছি। মানে এত দূরত্ব হয়েছে, মানে দৌড়াও যেতে পারবো না, কিছু করতেও পারতেছি না। জাস্ট আমার হাতটাকে সেভ করার জন্য আমি কিন্তু ব্যাগের এখানে ধরছি, ধরার পরে কিন্তু ব্যাগ টান দিয়ে ভিতরে নিয়ে গেছে। তখন কিন্তু আমি অর্ধেকই ওই ভিতরেই প্রায়, তো সেই মুহূর্তে ওইভাবেই আমি দৌড়াচ্ছিলাম। আমি কিন্তু বলছিলাম ছাড়, মানে আমার তো হাতে আমি ব্যথা পাচ্ছি, আর ব্যাগের বেলটা তো খুব পোক্তা, মানে এটা ছিটতেছেও না, আর আমার হাতটাকেও আমি সেভ করতে পারতেছি না। সারা রাত ঘুম হয় না, যতই রাত হয় ততই আমার ঘুম চোখ থেকে চলে যায়। আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না আমার। চোখ বন্ধ করলে কিছুক্ষণ পরে দেখি মানে আমাকে টানতেছে কে যেন, আমি বুঝতেছি এই যে টেনে নিয়ে যাচ্ছে, এরকম লাগে আমার কাছে। রিকশায় বাসায় ফেরার পথে মতিঝিলে রায়হানা বাতিনের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। হঠাৎ করে একটা মানুষের কানে যেন কি এসে লাগলো, এসে তো
তো কানে হাত দিলাম, পরে মানে দেখলাম যে আমার কানের দুলটা পড়ে গেল আমার হাতে, আর কানটা ছিঁড়ে গেছে। পরে রিক্সা একটু আগানোর পরে আমি দেখি যে না, ব্লাড অনেক বের হচ্ছে। পরে কানে 4টা সেলাই পড়ে, মানে কানের এখান থেকে পুরা হয়ে গেছে, 2 ভাগ। ডিএমপির তথ্য বলছে গত 3 বছরে ছিনতাই বেড়েছে দ্বিগুণের বেশি। 2018 সালে ছিনতাইয়ের মামলা 78, 2019-এ 119, আর 2020-এ সেটি বেড়ে দাঁড়ায় 176টিতে। তবে পুলিশের দাবি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। এই পরিবর্তিত পরিস্থিতিতেও যে কোনো ধরনের ছিনতাই হোক না কেন, সেটা রাতের বেলা হোক বা দিনের বেলায় হোক, যে ধরনের ছিনতাই হোক না কেন, তা আমরা আমাদের স্ট্র্যাটেজি, তখন ছিনতাইয়ের ঘটনা অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। ছিনতাইকারী ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে মোশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশজুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে সমাবেশ করে 9টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দী কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারের লেখক মুস্তাক আহমেদকে হত্যার বিচার ও মিছিল থেকে আটক 7 শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি মিছিল। 3 শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহীদ মিনার হয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিলটি সচিবালয়ের দিকে এগুলে বিদ্যুৎ ভবনের সামনে আবারও আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে প্রতিমধ্যে বলা হয়েছিল যে আপনারা অন্য কোনো দিকে, সচিবালয় অভিমুখে না যে অন্য কোনো দিকে যেয়ে তারা সমাবেশ করতে পারে কিনা। এটা ছিল শুধুমাত্র অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বন্ধুভাবাপন্নভাবে তাদেরকে অনুরোধ ছিল। পুলিশের বাধার মুখে বিদ্যুৎ ভবনের সামনেই বিক্ষোভ সমাবেশ করে বাম ছাত্র সংগঠনগুলো। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, কিশোর কার্টুনিস্টকে অবিলম্বে মুক্তি দিতে হবে, 7 জন নেতাকর্মীকে মুক্তি দিতে হবে, রুহুল আমিনকে মুক্তি দিতে হবে। লেখক মোস্তাককে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা শুরু করেছে, পরবর্তীতে তাদেরকে সাথে নিয়ে এই মিছিলকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধে রূপান্তরিত করব। পেশাজীবী সংগঠন সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ইট পাটকেল নিক্ষেপ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে সোমবার এই কথা বলেন দুই মন্ত্রী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল পুলিশ সংঘর্ষের চিত্র এটি। এক পর্যায়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ঢুকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মনে করেন ওই ঘটনায় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। সেই দিন যেভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় 2-1 হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না। এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না, কিন্তু ওইখান থেকে যেইভাবে ইটপাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ মনে করেন প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের উপর হামলা অনভিপ্রেত ও দুঃখজনক। কেউ যেন এভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার। এই ধরনের ঘটনা অনভিপ্রেত, দুঃখজনক, সেটি হওয়া অনুচিত, কিন্তু কেউ যাতে এইভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রেস ক্লাব একটি নিরপেক্ষ জাতীয় প্রতিষ্ঠান, সব রাজনৈতিক দলের জন্য সেটি উন্মুক্ত, সব মতের মানুষের জন্য উন্মুক্ত, সব পথের মানুষের জন্য উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের উপর হামলা হয়, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ হয়, সেটা খুবই অনভিপ্রেত। প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের উপর হামলা চালিয়েছে বলেও মনে করেন তথ্যমন্ত্রী। টাকা নিয়ে শুধু আর্ট ফিল্ম। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কারাগারে মোশতাক আহমেদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ১৩ দূতাবাসের বিবৃতি হতাশাজনক এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের এই ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান বৃহস্পতিবার। এর একদিন পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সহ ১৩ দেশের রাষ্ট্রদূত এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়। মৃত্যুর ঘটনা দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানান তারা। বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আর আপনারা মিডিয়া ওইটারে কাভারেজ দেন, এইগুলো কোনোদিন আমেরিকান মিডিয়া এন্টারটেইন করবে না। আমার দেশের মিডিয়া এইগুলো সব বর্জন করা উচিত। আপনার মিডিয়া ও লোকের এখানে মাতব্বরি করবে কেন? ইউ শুড স্টপ গিভিং পাবলিসিটি টু দিস সর্ট অফ নুইসেন্সলি। ৩ দিনে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গুরুত্বপূর্ণ নানা বিষয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদন আলোচনায় আসে। এতগুলো কংগ্রেসম্যানের আলাপ হয়েছে, পাওয়ারফুল কংগ্রেস সিনিয়র সেনেটররা, কেউ দ্বারে কাছে এটা নিয়ে আলাপই করে নাই। এটা বাংলাদেশি খালি আলাপ করে। বললাম না, বাংলাদেশি ভদ্রলোক ইন্টারভিউ নিলেন, বয়স হবে, উনি আল জাজিরার কথা তুলেছেন। যদি কোন ইনভেস্টিগেটিভ রিপোর্টটা সত্যিকারে ইনভেস্টিগেট হতো, তাহলে উইড ডু দি ইনকোয়ারি এন্ড টেক দ্য কারেক্টিভ অ্যাকশন, কালপিটগুলোর আমরা শাস্তি দিতাম। কিন্তু যেহেতু এটা এত বড় নাটক হয়েছে এবং আমাদের জন্য খুব উপকারে আসে নাই। অর্থনীতি, সন্ত্রাস ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনার টার্গেট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর ভোরের দিকে মুখর থাকে পাখির কলকাকলিতে। শীতের শুরু থেকেই লেকের চারপাশে দেখা মিলেছে অতিথি পাখিদের, যদিও বেলা বাড়ার সাথে সাথে কমে যায় পাখির কলতান। এ বিষয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শীত তো শেষ হয়ে গেছে, এখন পাখিদের কলতান কেমন দেখছেন সেই এলাকা জুড়ে? দেখুন, ধানমন্ডির এই এলাকা অর্থাৎ ৭ নম্বর রোডের ঠিক মুখে বলা যায়, তো এখানে একটা একেবারে দ্বীপের মতো একটি জায়গা রয়েছে। তো এখানে মূলত দেখা যায় যে সারা বছরই বেশ কিছু পাখি দেখা যায়। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি আকারে পরিমাণে দেখা যায় সেটি হচ্ছে পানকৌড়ি। তো এখন যেহেতু সকাল ৭:১৭ হয়ে গেছে, তো এই সময়ে পানকৌড়ি যা ছিল গাছে, সে গাছ থেকে সব উড়ে গেছে, কারণ সূর্য উদয়ের ঠিক সাথে সাথেই একেবারে সূর্যের মসৃণ স্নিগ্ধ আলো পালকে লাগার সাথে সাথেই তারা উড়াল দেয়। তারপরে আবার পার্কে এই সময় জনসমাগমটাও বেশি হয়, অনেক মানুষের আসা যাওয়ার কারণে বেশ কোলাহল এবং বলা যায় যে একটু উচ্চ স্বর পেলে পরে তারা এখান থেকে চলে যায়। তবে একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে কি এই এলাকায় যতগুলো গাছ আছে সব থেকে বেশি ঘনত্ব পূর্ণ এই গাছের মাথায় কিন্তু অজস্র বাদুড় রয়েছে। আপনি জানেন যে রাত নিশাচর প্রাণী হচ্ছে বাদুড়, আর পাখি দিনের বেলায় চলাচল করে। তো যে গাছে সারা রাত ধরে পাখি বসে থাকে পানকৌড়ি, এবং ভোরবেলায় যখন পানকৌড়ি সেই গাছ ছেড়ে দেয়, সেখানে এসে আবার জায়গাটা দখল করে নেয় বাদুড়। সারাদিন সে গাছে অবস্থান করার পর আবার সন্ধ্যার সময় বাদুড় যখন চলে যায়, সেই জায়গাটি আবার পুনরায় পাখি এসে থাকে। তো এরকম একটা সহাবস্থান এখানে আছে। আর এখানে বিশেষত এরকম একটা পরিবেশ কেন আছে তার বিষয়ে জানতে আমাদের সাথে একজনের সাথে আমরা কথা বলবো। তিনি হচ্ছে খায়রুল আলম, দীর্ঘ প্রায় 1 যুগ ধরে এই জায়গাটা দেখাশোনা করছেন উনি। তো এখানে পাখি এত কেন আসছে বা প্রাণী অন্যান্য বন্যপ্রাণী আমরা এখানে দেখি, কি কারণে মনে হয় আপনার? মুখ্যত এখানে আমার উদ্যোগ এবং যে ড্রিম বা ইচ্ছা, সেটা হলো একটা বনাঞ্চল সৃষ্টি করা। যেই জন্য আপনার ঢুকার সাথে সাথে আপনি দেখবেন ছোট্ট পরিসরে ছোট্ট প্রয়াস, ইট পাথরের মাঝে বনায়ন অভিলাষ। এই বনায়নটা যখন আমি করেছি, মোটামুটি এখন একটা বনের স্ট্রাকচারে আপনি দেখতে পাচ্ছেন এসে গেছে। অতএব স্বাভাবিক কারণে পাখি বা অন্যান্য যে প্রাণী যেগুলি আছে, বেজি থেকে শুরু করে, এখানে কিন্তু তাদের একটা সমাগম কিন্তু ঘটে গেছে কিন্তু অলরেডি।
তাদের যে একটা পরিবেশ যেটা দরকার ছিল সেই পরিবেশটা কিন্তু এখন ডেভেলপ করেছে, এটা আমার স্যাটিসফ্যাকশন। ধন্যবাদ আপনাকে। এখানে শুনছিলেন যেটা, সেটা হচ্ছে মূলত এই জায়গাটায় প্রচুর পরিমাণে কেয়া গাছ লাগানো হয়েছে এবং হরিতকি সহ নিম গাছ এবং দেশীয় গাছ লাগানো হয়েছে। তো লেকের এই পার্টটায় যখন এই গাছ সমৃদ্ধ হয়ে উঠেছে, তো এই সময় দেখা গেছে যে এখানে অন্যান্য বন্যপ্রাণী বা অর্থাৎ পাখি এবং বাদুড় সহ বেশ কিছু প্রাণী এখানে আসা যাওয়া করছে এবং একটু নিরিবিলি পরিবেশ পেলে পারে এই প্রাকৃতিক পরিবেশ যে তাদের নিজের ভাবে গড়ে তুলতে পারে তার অনন্য একটা উদাহরণ এটি। এবং এটির কাছ থেকে আরেকটা বিষয় শিক্ষণীয় হয়ে উঠেছে যে সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে মানুষের যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং যেসব জায়গায় সাধারণত পাখি আসা যাওয়া করে বা বসে, সেই জায়গাগুলো যদি একটু নিরিবিলি রাখা যায়, প্রকৃতির মতো করে যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে পরে কিন্তু সেই স্থানটি প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রাখে। আপনাকে একটু ছোট করে বলে রাখি, প্রচুর এই জায়গাটিতে কিন্তু অনেক দর্শনার্থী আসেন সকাল থেকে শুরু করে বিকেল সন্ধ্যা পর্যন্ত। তবে সিটি কর্পোরেশনের যদি একটু নজরদারি থাকে তাহলে কিন্তু এই জায়গাটি পুরোপুরি প্রকৃতির মধ্যেই একেবারে সীমাবদ্ধ থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর রবীন্দ্র সরোবর থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। এর আগে মঙ্গলবার শর্ত সাপেক্ষে রাজশাহী বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। নগরের নাইস কনভেনশন সেন্টারে দুপুর 2টা থেকে শুরু হবে সমাবেশ। এর মধ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সোমবার রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্র দলের 13 নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আইনজীবীরা জানান, মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন জানায় শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার গভীর রাতে শাহবাগ থানায় ছাত্রদলের 47 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখান থেকে 13 নেতাকর্মীকে আটক করে পুলিশ। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভের সময় রোববার প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় 12 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিভিন্ন পরীক্ষায় অসৎ উপায়ের দায়ে 151 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। প্রতিহিংসা এবং শিক্ষক রাজনীতির শিকার হয়ে পদাবনতি হয়েছে, এমন দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজের পক্ষে দালিলিক প্রমাণ তুলে ধরেন তিনি। সামিয়া বলেন, লেখাচুরির অভিযোগে তাকে যে শাস্তি দেয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। যে আর্টিকেল নিয়ে এই শাস্তি দেয়া হয়েছে সেটা তিনি নিজে লেখেননি। সেই সঙ্গে ট্রাইব্যুনাল থেকেও শাস্তির কোনো সুপারিশ করা হয়নি। প্রতিহিংসার কারণেই তাকে শাস্তি দেয়া হয়েছে। ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক এবং চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 2017 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামিয়ার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ করা হয়।
গত 4 বছর ধরে কথা বলিনি, কেন 4 বছর পর বলতে এসেছি? আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুমকি ধমকির মধ্যে ছিলাম, প্রচন্ড হুমকি ধমকির মধ্যে ছিলাম। আমাকে বলা হয়েছিল তদন্তাধীন বিষয়ে কথা বললে সেটা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমি অভিযুক্ত হবে, আমাকে চাকরিচ্যুত করা হবে। দুদকের চিঠি যশোরের বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই দেশ ত্যাগ করেছিলেন পিকে হালদার। এসবির ইমিগ্রেশন শাখা সোমবার আদালতকে এই তথ্য দিয়েছেন। এসবি শাখা জানায়, চিঠি পৌঁছানোর 13 মিনিট আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। এর আগে পিকে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে হাইকোর্ট প্রশ্ন তুললে আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক জানান, 2019 সালের 23শে অক্টোবর পিকে হালদার বিদেশে পালিয়ে যান। পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কিভাবে পালিয়ে যান তা আদালত জানতে চান। একই সঙ্গে পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে কানাডায় জীবনযাপন করছেন পিকে হালদার। বৃহস্পতিবারের মধ্যে প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধার আংশিক খসড়া তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। উপজেলাগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় তালিকা প্রকাশের তারিখ বারবার পরিবর্তন হচ্ছে জানান তিনি। সব তথ্য পাওয়ার পর মুক্তিযোদ্ধার মোট সংখ্যা 1,80,000-এর বেশি হবে না জানালেন আকম মোজাম্মেল হক। বারবার তারিখ ঘোষণা করেও মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করতে পারছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। স্বাধীনতার পর গত 49 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে মোট 6 বার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের বয়স ও মানদণ্ড পাল্টেছে 11 বার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানালেন, সব উপজেলা থেকেই যাচাই বাছাই করা প্রতিবেদন না পাওয়ায় খসড়া তালিকা সময়মতো প্রকাশ করা যাচ্ছে না। এবার তাই সিদ্ধান্ত হয়েছে খসড়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার। যে অবস্থায় আমরা যে পর্যন্ত পেয়েছি এই পর্যন্তই, আগামী এই সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই সেটা প্রকাশ করব। 15 দিনের সময় দিয়ে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে, নামের বানান ভুল থাকে, 26শে মার্চ আমরা ফাইনাল খসড়া প্রকাশ করে ফেলব। মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে 1.5 লাখ মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হবে। মাঠ পর্যায়ের তথ্য পেলে প্রকাশ হবে বাকি তালিকা। আমাদের কাছে তো যাচাই বাছাই গেছিল মাত্র 30,000, 36,000-এর মতো গেছিল। আরগুলো তো আমাদের কাছে আছেই। 1.5 লক্ষ তো হবেই, পুরো তালিকার বাইরে যাবে বলে মনে হচ্ছে না। 2020 সালের সরকারের সবশেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,03,056 জন। তবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবার পরেই জানা যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা বীর সেনানীদের প্রকৃত সংখ্যা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছরে মশা মারতে ঢাকা উত্তরে বরাদ্দ বেড়েছে 5 গুণ, দক্ষিণে বেড়েছে 3 গুণ। তবে গবেষণায় উঠে এসেছে এতে নগরীতে মশা তো কমেনি, বরং বেড়েছে 4 গুণ। 2 সিটি কর্পোরেশন বলছে জলাশয়গুলো পরিষ্কার করতে না পারায় মশার বংশবিস্তার ঠেকানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওষুধ ছিটানোর পরিকল্পনা করা হয়েছে। 2019 সালে নগরবাসীর কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে ডেঙ্গু। আক্রান্ত হয় কয়েক লাখ মানুষ, হয়েছে মৃত্যুও। 2020 সালে করোনার দাপটের মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছিল কম, এতে তৃপ্তির ঢেকুর তোলে 2 সিটি কর্পোরেশন। কিন্তু এবার গরমের শুরু থেকেই কিউলেক্সের উৎপাত বেড়েছে, মশায় অতিষ্ঠ নগর জীবন। মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি লার্ভা ধ্বংসে কয়েকটি লেক এবং খালে হাঁস ও তেলাপিয়া মাছ ছাড়েন মেয়র তাপস। আর ইংল্যান্ড থেকে একটি ট্যাবলেট আনে ঢাকা উত্তর, বলা হয়েছিল যা লেক ড্রেনে দিলে কাজ করবে 90 দিন। হাঁস ও তেলাপিয়া মাছ ছাড়েন মেয়র তাপস। আর ইংল্যান্ড থেকে একটি ট্যাবলেট আনে ঢাকা উত্তর, বলা হয়েছিল যা লেক ড্রেনে দিলে কাজ করবে 90 দিন। এতে কি কোনো কাজ হয়েছে? মশার জন্য মনে করেন সন্ধ্যার পরে আপনার মনে করেন ঘরে থাকাটা খুব কষ্ট। বাসায় যে মশা কামড়ে আক্রান্ত হয়, আর যদি ঝিলটা পরিষ্কার থাকে, যদি সিটি কর্পোরেশন পরিষ্কার রাখে, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর যদি পরিষ্কার রাখে, তাহলে মশাগুলো থাকে না। মশা নিয়ন্ত্রণে সিটিতে বরাদ্দ বেড়েছে প্রতি বছরই।
2015-16 অর্থ বছরে ঢাকা উত্তরের বাজেট ছিল 14 কোটি টাকা, বাড়তে বাড়তে চলতি অর্থ বছরে দাঁড়িয়েছে 70 কোটি টাকায়। অন্যদিকে ঢাকা দক্ষিণে 2015-16 অর্থ বছরে বরাদ্দ ছিল 12 কোটি 50 লাখ টাকা, এবছর বরাদ্দ 35 কোটি টাকা। সাথে রয়েছে 300 কোটি টাকার সমন্বিত মশক নিধনের উদ্যোগ। শীত মৌসুমে দেখা যায় যে পানির প্রবাহ যেহেতু কমে যায় তখন কিউলেক্স মশাটা বৃদ্ধি পায়। আমরা আশাবাদী যে আমরা যে পরিষ্কার আবর্জনা বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নিয়েছি এর কারণেও আগামীতে মশক অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। বৃষ্টি যদি হয় কাল বৈশাখীর সময় তাহলে কিন্তু মশা কিন্তু অনেক 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 কমে যাবে এবং অ্যান্টামোনিস্টরা বলছে যেহেতু গতবার বৃষ্টি অনেক বেশি হয়েছে সুতরাং কিউলেক্স মশা উপদ্রবটা কিন্তু বেড়েছে। মশক নিধনে 8 মার্চ থেকে বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর 2 সপ্তাহের মধ্যেই নতুন ওষুধ ছিটানো শুরু করবে ডিএসসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দফা সময় বাড়ানো হলেও গতি আসেনি ব্যাংকগুলোর ক্ষুদ্র ঋণ বিতরণে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে বিতরণ হয়েছে 11,500 কোটি টাকা। ঋণ কার্যক্রমে গতি আনতে ব্যাংকগুলোকে লক্ষ্য ঠিক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বেসরকারি একটি ব্যাংকে কাজ করতেন ইশরাত জাহান। নিজে কিছু করার ইচ্ছে থেকে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। কাজ করেন পাটজাত পণ্য নিয়ে। মাত্র 50,000 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু হলেও এখন তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশে। কিন্তু করোনার ধাক্কায় এই উদ্যোক্তার আয় কমেছে প্রায় 40 ভাগ। ক্ষতি সামলে ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ঋণ প্রাপ্তিতে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। অনেকেই আছে যারা ঝরে পড়েছে, আর আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি আমাদেরকে আসলে অনেক বেশি স্ট্রাগলের মধ্যখান দিয়ে যেতে হচ্ছে। যেমন টাকা ছাড়া তো আসলে একটা ফ্যাক্টরি বাঁচানো সম্ভব না। ওই ক্ষেত্রে আমাদের অন্যান্য সোর্সগুলো থেকে টাকা আনতে হচ্ছে। ব্যাংক থেকে আমার মনে হয় না যে সুবিধাটা ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে তেমন কেউ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে 11,564 কোটি টাকা। 3 বছর মেয়াদী এই তহবিলের ঋণ দেওয়ার সময়সীমা প্রথমে গেল বছর অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরপর সবশেষ 31 মার্চ পর্যন্ত আরও 3 দফা সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। ইকোনমিকে ধরে রাখার জন্য আমাদের এই প্যাকেজটা গভর্নমেন্ট নিয়েছিল, যার কারণে কিন্তু দেখেন আমাদের অর্থনীতি এখনও কিন্তু ভালো কন্ডিশন আছে। তো সেই ক্ষেত্রে এটা ভবিষ্যৎ নিয়ে তো কথা বলা যায় না। আমরা তো আশা করি যে ভবিষ্যতে আর করোনা কোনোদিনই না আসুক। বিশ্লেষকরা বলছেন নানা অজুহাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণে গতি আসেনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির মাধ্যমে এই প্রক্রিয়া জোরদারের পরামর্শ তাদের। আরও শক্ত ভূমিকা নিতে পারত বাংলাদেশ। এখনও সময় আছে। বাংলাদেশ ব্যাংক ওয়ারি প্রত্যেকটা ব্যাংকের টার্গেটগুলো দিয়ে তাদেরকে মনিটর করা উচিত। যদি সেটা না করে, তারা যদি সে অ্যাচিভ না করতে পারে টার্গেটগুলো, তখন বাংলাদেশ ব্যাংক থেকে নানা রকম পদক্ষেপ নিতে পারে। তাদের অন্য সুবিধাদি সেই সমস্ত ব্যাংকের বন্ধ করে দিতে পারে। এটা না করলে কিন্তু ব্যাংকগুলো এই পরিপালন করবে না। ভালো অবস্থায় নেই প্রাক জাহাজীকরণ খাত এবং নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণও। কৃষি খাতের জন্য ঘোষিত 5,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে মোট বরাদ্দের 70%-এরও কম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দরে পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে 5 দশকের বেশি সময় ধরে। তবে এখনও দাঁড়িয়ে আছে এই বন্দরের বিভিন্ন স্থাপনা। ব্যবসায়ীরা বলছেন বন্দরটি পুনরায় চালু হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কাকশিয়ালী, ইছামতি, কালিন্দী এই 3 নদীর মোহনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রাম। গ্রামটির নামে এখানে চালু ছিল বসন্তপুর নৌবন্দর। 55 বছর আগে এই বন্দরই ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণচাঞ্চল্যর কেন্দ্র। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় বসন্তপুর নৌবন্দর। এখনও বন্দরের জরাজীর্ণ কাস্টমস, ইমিগ্রেশন ভবন সহ কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। নৌবন্দরটি পুনরায় চালু হলে স্থানীয়দের কর্মসংস্থান সহ পাল্টে যাবে এলাকার অর্থসামাজিক অবস্থা। মানে আমরা এখানে সবাই আসতাম, তো এখানে আমরা সব লোকজন সব কাজকর্ম করতাম। আর ওখান থেকে ধরেন প্যাসেঞ্জার আসতো, এখান থেকে ধরেন প্যাসেঞ্জার ওখানে যাইতো। পুনরায় চালু হয় তো এলাকার অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান
কর্মসংস্থান ব্যবস্থা হবে। নৌবন্দর ছিল এখান থেকে 50-55 বছর আগে, এখন আমরা নৌবন্দরটা ফিরে চাই, মনের দাবি, প্রাণের দাবি। আমাদের এখানে অর্থনীতি ভালো হবে, বাইরের লোকজন চলাচল সব দিক থেকে আমরা সুবিধা পাবো। স্থানীয়দের দাবির মুখে বন্দরটি পুনরায় চালুর জন্য উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ বিষয়ে আশ্বাসও মিলেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই। মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুশাসন দিয়েছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা করে পুনরায় চালু করার জন্য। বসন্তপুর বন্দর থেকে কলকাতা বন্দরের দূরত্ব 70 কিলোমিটার। বন্দরটি চালু হলে ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে 1 বছরের ব্যবধানে পরিযায়ী জলচর পাখির সংখ্যা কমেছে অর্ধেকে। বিল থেকে অনিয়ন্ত্রিত মাছ আহরণ, জলজ উদ্ভিদের সংকট, বিষ্টপ দিয়ে পাখি নিধনই মূলত দায়ী। সম্প্রতি হাওরের 43 বিলের 2 দিনের পাখি শুমারি শেষে এমন তথ্য জানিয়েছে গবেষকরা। হাকালুকি হাওরের কাংলি বিল, চাকিয়া, গৌরকুড়ি, হাওরখাল, কালাপানি সহ বেশ কয়েকটি বিল পরিযায়ী পাখি নিরাপদ আবাসস্থল। কিন্তু গত কয়েক বছরে এসব বিলে আশঙ্কাজনকভাবে কমেছে পরিযায়ী পাখির সংখ্যা। বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং IUCN এর যৌথ উদ্যোগে সম্প্রতি পাখি শুমারি চলে হাকালুকি হাওরে। এ সময় হাওরের 43 বিলে 46 প্রজাতির 24,551টি পাখি মিলেছে, গত বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। এবছর আমরা বিরল কোনো পাখি পাইনি, অনেক কালেম পেয়েছি এবং আমরা শামখোল, যারা শামুক গুগলি খায়, এছাড়া বক, নানান জাতের বক, বগলা, এদের সংখ্যা অনেক বেশি দেখেছি। মূল কারণ হলো এখন পানি কমে গেছে এবং বেশিরভাগ এখানে জলাশয় যেগুলো আছে, বিল আছে, সেটা তো ফিশিং হচ্ছে। এটার কারণে ফিশিং হলে তো ডিস্টারবেন্স হয়, সব কারণে কিন্তু এখানে পাখি কম। প্রকৃতি ও পাখি গবেষকরা বলছেন, যে হাওরে পাখি থাকে না, প্রাকৃতিক নিয়মে সেখানে মাছও হবে না। তাই হাওরের ভারসাম্য রক্ষায় নিতে হবে পরিকল্পিত উদ্যোগ। হাওড়ে যদি পাখি আসা বন্ধ করে দেয়, সেই পাখির বর্জ্য থেকে যে সার হয়, যেখান থেকে গাছ হয়, যেটা খেয়ে মাছ বেশি হয়, যেটা আমরা টাঙ্গুয়ার হাওড়ে এসে অনেক হাওড়ে প্রমাণ পেয়েছি সারা পৃথিবীতে, সেটা কিন্তু থাকবে না। মানে পাখি যদি আজকে হাকালুকি হাওড়ে আসা বন্ধ করে দেয় বা সমস্ত পাখি মেরে ফেলা হয়, তাহলে কিন্তু মাছ আর কয়েক বছরের মধ্যে এখানে থাকবে না। এইটুকু বোঝার এখন আমাদের সময় এসেছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওরের বিস্তৃতি। 1999 সালে সরকারি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বমানের সুবিধা সম্বলিত পর্যটন কেন্দ্রের স্বপ্ন এখন বাস্তবতার পথে। 1 বছরেই পর্যটক থাকার উপযোগী হবে কক্সবাজারের সাবরং ট্যুরিজম পার্ক। এরই মধ্যে শুরু হয়েছে হোটেল এবং বিনোদন স্থাপনা নির্মাণ। ভূমি ও অবকাঠামো উন্নয়নও চলছে সমান্তালে। প্রায় 1000 একরের এই পর্যটন অঞ্চলে দিনে 40,000 পর্যটক সমুদ্রের নীল জল আর কৃত্রিম নানা সুবিধা উপভোগ করতে পারবেন। কক্সবাজারের কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ। প্রায় 80 কিলোমিটারের এই পথের একধারে সারি সারি ছোট পাহাড়, আরেকদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দৃষ্টির সীমানা জুড়ে নীল জলের রাশি রাশি ঢেউ, প্রতি মুহূর্তে যা আছড়ে পড়ে তটে। নীল জলে সোনালি আভা ছড়িয়ে ক্লান্ত সূর্য যখন অস্ত যায়, দেখে মনে হয় সূর্যটাকে গিলে খাচ্ছে রাঙা জলের সমুদ্র। মেরিন ড্রাইভের শেষ প্রান্তে সাবরাঙে বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় 1 দশক আগেই। টেকনাফের সাবরাঙে এই বিশেষ ট্যুরিজম পার্ক করার উদ্যোগ সরকারের দীর্ঘদিনের, তবে সেটি গতি পায় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ দায়িত্ব নেয়ার পরই। অধিগ্রহণ করা হয়েছে প্রায় 1000 একর জমি। ভূমি উন্নয়নের পাশাপাশি হোটেল রিসোর্ট নির্মাণও শুরু হয়েছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে পর্যটন কেন্দ্র রক্ষায় 5 কিলোমিটার দীর্ঘ 15 ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে। তৈরি করা হচ্ছে প্রশাসনিক ভবন, চলছে ভূমি উন্নয়ন ও সীমানা দেয়াল নির্মাণের কাজ। একটা দুইটা হোটেল করার ইনিশিয়েটিভ না, আমরা একটা
পুরোপুরি ট্যুরিজমের জন্য ছোটোখাটো একটা শহরের মতো ডেভেলপ করা। সেই চিন্তাভাবনার বহিঃপ্রকাশ হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক। এটা প্রায় 1047 একর জমিতে এবং আমাদের এক্সক্লুসিভ 5 কিলোমিটার সি বিচ আছে। এখানে বিনিয়োগে আগ্রহী 7 কোম্পানির সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে বেজা। এরই মধ্যে 3 প্রতিষ্ঠান হোটেল নির্মাণ শুরু করেছে। এছাড়া আরও 4 কোম্পানির বিনিয়োগ প্রস্তাব বেজার পর্ষদ সভায় অনুমোদন পেয়েছে। বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা সহ আরও বেশ কয়েকটি কোম্পানি। যেহেতু এটা একটা এক্সক্লুসিভ ইকো ট্যুরিজম পার্ক, আমি ইচ্ছা করলে যত্রতত্রভাবে আমি যে কোনো কিছু করতে পারতেছি না। প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে আপনার ডিউ ডিলিজেন্স হবে। আশা করি আমাদের মতন আমাদেরকে দেখে আরও বড় বড় বিনিয়োগ করে এখানে আসবেন। বিশেষ এই পর্যটন কেন্দ্রে থাকবে বিশাল লেক, কনভেনশন সেন্টার, এমফি থিয়েটার, অ্যামিউজমেন্ট পার্ক, উন্মুক্ত মঞ্চ, ঝাউবন, হেলিপ্যাড, শপিং সেন্টার, প্রাইভেট বিচ সহ নানা সুবিধা, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেইলিং, বিচ ভলিবল সহ নানা সেবা পাবেন পর্যটক। এসবে বিনিয়োগ হবে প্রায় $1 বিলিয়ন। সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 6000 মানুষের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাবরাং, কক্সবাজার। টানা 3 মাস অনাবৃষ্টির কবলে দেশ, একথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন মার্চের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে হতে পারে তাপপ্রবাহ। সব মিলিয়ে মার্চে গরমের কারণে অস্বস্তি বাড়ার পাশাপাশি বর্ষা মৌসুম দেরিতে শুরু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মধ্য ফাল্গুনেই মিলিয়ে গেছে শীতের আমেজ। দিনভর অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা। সূর্যের তীব্রতায় হাঁসফাঁস খেটে খাওয়া মানুষদের। আবহাওয়াবিদেরা বলছেন তাপদাহ আরও বাড়তে পারে মার্চে। পশ্চিমা ও পূবালি বায়ুর প্রভাব না থাকায় প্রায় 3 মাস ধরে চলছে অনাবৃষ্টি। এ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্বস্তি আরও বাড়বে মাসের শেষের দিকে। তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শেষ সপ্তাহে পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসের দিকে যদি একটু তাকাই, সেটি হচ্ছে যে মার্চ 2021 মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে দেশের দিনের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিঘ্নিত হবে কৃষিকাজ। মার্চে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে এ মাসে নদ নদীতে স্বাভাবিক প্রবাহ থাকবে। এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র অথবা শিলাবৃষ্টি সহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। সাধারণত মার্চ থেকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। তবে এবার বর্ষা মৌসুম কিছুটা দেরিতে শুরু হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তাই তাপপ্রবাহে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ড বা ফাইজারের করোনা টিকার শুধু একটি ডোজই হাসপাতালে ভর্তির ঝুঁকি 80% কমিয়ে দিতে পারে, এমনটাই উঠে এসেছে ইংল্যান্ডের পাবলিক হেলথ ডেটার প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির 3 সপ্তাহের মাথায় এর কার্যকারিতা লক্ষ্য করা যায়। বলা হচ্ছে 80 ঊর্ধ্ব যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের হাসপাতালে ভর্তির ঝুঁকি 80% কমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরুর পর যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা ইউনিটে বয়স্ক রোগীর সংখ্যা 1 অঙ্কে নেমে এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন সর্বোচ্চ সুরক্ষার জন্য 2টি ডোজ আবশ্যক। টানা প্রায় 1 বছর পর যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা। একদিনে দেশটিতে 49,000 নতুন রোগী পাওয়া গেছে, মারা গেছে 1,370 জন। বিশ্বজুড়ে একদিনে করোনায় 6,400 জনের প্রাণ গেছে। এই নিয়ে মোট মৃত্যু 25,49,000 ছাড়ালো। একদিনে নতুন রোগী মিলেছে প্রায় 3 লাখ, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,49,00,000 ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। বিস্তার কমায় 1 মাসের লকডাউনের পর ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট খুলেছে পেরুতে।
আইভরি কোস্টে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে কোয়ারেন্টাইন এবং প্রস্তুতি ক্যাম্প হবে কলম্বোতে। 2 টেস্ট ক্যান্ডিতে হওয়ার সম্ভাবনা বেশি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। এদিকে ঘরোয়া লীগ শুরুর প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্যাকসিনের জন্য ক্রিকেটারদের তালিকা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত, কিন্তু এখনও চূড়ান্ত নয় টেস্টের ভেন্যু। 2 টেস্টই হবে একই ভেন্যুতে। বিসিবি বলছে সেটা ক্যান্ডিতে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে লঙ্কান দ্বীপে পা রাখার পর কোয়ারেন্টিন আর ক্যাম্প হবে কলম্বোতে। ভেন্যুটার ব্যাপারে এখনও চূড়ান্ত হয়নি, তবে ওরা একটা দুটো অপশনের কথা আমাদের বলেছেন এবং আমাদের ইনিশিয়াল ক্যাম্পটার ব্যাপারে আমাদের সাথে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। আমাদের কিছু অবজারভেশন তাদেরকে পাঠানো হয়েছে এবং উই আর এক্সপেক্টিং দেয়ার রেসপন্স বাই এ ডে অর টু। চূড়ান্ত হয়েছে আরও একটা সফর। জুনে এশিয়া কাপের পর বাংলাদেশ দল খেলতে যাবে জিম্বাবুয়েতে। সেখানে 3টি করে ওয়ানডে ও টি20-র সাথে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। এফটিপিতে এশিয়া কাপের জন্য একটা স্লট রাখা আছে। ইমিডিয়েট আফটার এশিয়া কাপ আমাদের জিম্বাবুয়ের সাথে একটা এফটিপি কমিটমেন্ট রয়েছে। 2 টেস্ট, 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এভাবেই আমাদের এখন পর্যন্ত এভাবেই আছে এবং আমাদের সাথে যে এফটিপি কমিটমেন্টগুলো যেগুলো যে অবস্থানে আছে সেভাবেই আমাদের অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। ভ্যাকসিন ইস্যুতে থমকে আছে ঘরোয়া ক্রিকেট শুরুর তোড়জোড়। ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার পরেই শুরু হবে এনসিএল। সেজন্য এনএসসির কাছে ক্রিকেটারদের তালিকা পাঠিয়েছে বোর্ড। প্রবাবল প্লেয়াররা যারা আছেন, টিম ম্যানেজমেন্ট যারা আছেন, সাপোর্ট স্টাফ বা গ্রাউন্ড স্টাফ, সবার একটা তালিকা আমরা জমা দিয়েছি ইতিমধ্যে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাচক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি প্রতিধ্বনি, এমন স্লোগানে উদযাপিত হল নোয়াখালী আবৃত্তি একাডেমির 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সোমবার রাতে নোয়াখালী প্রেস ক্লাবে কেক কেটে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। 3 দিনব্যাপী এই আয়োজনে থাকবে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি, দেশের বিভিন্ন সংগঠনের শিল্পী এবং শিশুদের আবৃত্তি পরিবেশনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটারের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 556 জনের বিরুদ্ধে মামলা। রাজধানীতে সক্রিয় অপেশাদার ছিনতাইকারীও। 3 বছরে ছিনতাই বেড়েছে প্রায় দ্বিগুণ, বলছে পুলিশের তথ্য। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সচিবালয়ের কাছে বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মার্চে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি ও শেষ দিকে তাপপ্রবাহের শঙ্কা, দেরিতে বর্ষা শুরুর পূর্বাভাস আবহাওয়া অফিসের। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।